আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কবিতার নাম দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট একটি কবিতা সেই দিন এই মাঠ কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কবিতাটি লিখেছেন প্রকৃতির কবি জীবনানন্দ দাশ। এই কবিতাটা অনেক সংক্ষিপ্ত বাট খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই কবিতাটা বুঝতে পারো ইনশাল্লাহ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে, কারণ প্রায় প্রতি বছরই দেখা যায় এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে। ছোট প্রশ্ন তো আছে এমসিকিউ, তাহলে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে কবিতাটি পড়তে হবে। প্রথমে দেখা হচ্ছে কবি পরিচিতি। এখানে আমি কিছু পয়েন্ট তোমাদের জন্য কালার করে রেখেছি, অবশ্যই পয়েন্টগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে, তাহলে হচ্ছে তোমার কবি পরিচিতি থেকে কোনো ছোটো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তুমি উত্তর করতে পারবে। দেখো এখানে অন্যতম যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে কবির জন্মস্থান ও জন্মসালটা। তার মাতা কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি, এটা প্রায় আসে। তিনি আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত, এটা তোমরা দেখে নিবা একটু। তার রচিত যে গ্রন্থসমূহ আছে একটু পড়ে নিবা, এবং তিনি ট্রাম দুর্ঘটনায় মারা গেছেন। ঠিক আছে, এই যে এই পয়েন্ট কয়টা কবি পরিচিত থেকে একটু ভালোভাবে পড়ে নিবা। তো চলো এখন আমরা সরাসরি কবিতায় যাব এবং কবিতার লাইনগুলো বোঝার চেষ্টা করব। দেখো এখানে কবি প্রথমেই বলেছেন সেই দিন। সেই দিন অর্থ হচ্ছে কোন দিন? মূলত সেই দিন হচ্ছে কবি যেদিন মারা যাবেন অথবা হচ্ছে কবি এই পৃথিবী থেকে চলে যাবেন সেই দিন। এই মাঠ কথাটা দিয়ে বোঝানো হয়েছে এই পৃথিবীকে, বা হচ্ছে পৃথিবীর যত মাঠ আছে এই মাঠগুলো বা এই পৃথিবীটা স্তব্ধ মানে হচ্ছে নিঝুম বা নিশ্চুপ হয়ে যাওয়া। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, মানে কবি যেদিন এই পৃথিবী থেকে চলে যাবেন তবুও এই পৃথিবী স্তব্ধ হয়ে যাবে না। যাবে আসলে, এটা আমরা যেই পৃথিবীতে চলে যাই না কেন পৃথিবী তো কখনো স্তব্ধ হয় না, পৃথিবী তার নিজের নিয়মে চলতেই থাকে। তো কবি এটাই বলতে চেয়েছেন সেই দিন যেদিন হচ্ছে কবি থাকবেন না এই পৃথিবীও থেমে যাবে না, পৃথিবী চলমান থাকবে। তারপরে দেখো কবি বলেছেন এই নদী নক্ষত্রের তলে। এই নদী বলতে বাংলাদেশে তো অনেক নদ নদী আছে, এই পৃথিবীতে তো আরও অসংখ্য নদ নদী আছে। এই নদী নক্ষত্রের তলে, নক্ষত্র মানে হচ্ছে কি জানো তোমরা? নক্ষত্র মানে সূর্য, তাছাড়া এই যে রাতের আকাশে যে আমরা অসংখ্য তারা দেখতে পাই, প্রতিটি তারাই এক একটা নক্ষত্র। এই নক্ষত্রের নিচেই তো আমরা বসবাস করি। কবি বলেছেন দেখো এই নদী নক্ষত্রের তলে, তলে মানে হচ্ছে নিচে, নক্ষত্রের নিচেই তো আমরা আছি, তাই না? এই নদী নক্ষত্রের নিচে বা তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সেদিন বলতে হচ্ছে কবি যেদিন, ওই যে একটু আগে তো বললাম, সেদিনও বলতে সেই দিনও, দ্যাটস মিন কবি যেদিন থাকবে না দেখিবে স্বপ্ন। দেখিবে বলতে দেখবে, স্বপ্ন মানে হচ্ছে আমরা যে স্বপ্ন দেখি, আমরা প্রতিটি মানুষ কি স্বপ্ন দেখি। স্বপ্ন ছাড়া পৃথিবীতে আসলে কোনো মানুষ নেই। সবাই কি দেখে? স্বপ্ন দেখে। কেউ ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে, কেউ ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখে, কেউ ভালো কিছু করার স্বপ্ন দেখে। আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি। তো কবি এটাই বলছেন সেদিনও দেখিবে স্বপ্ন। কবি থাকুক আর না থাকুক, তুমি থাকো আর না থাকো, আমি থাকি আর না থাকি, এই পৃথিবীতে মানুষগুলো কি থাকবে? যারা থাকবে তারা কি দেখবে? স্বপ্ন দেখতে থাকবে। তারপরে দেখো কবি আবার বলেছেন সোনার স্বপ্নের স্বাদ। সোনার স্বপ্ন বলতে এখানে মূল্যবান স্বপ্নকে বোঝানো হচ্ছে। তার মানে স্বপ্ন আমাদের জীবনে কি অনেক মূল্যবান একটা বস্তু বা একটা জিনিস। আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্নে নিয়ে বাঁচি, স্বপ্নকে ঘিরেই আমাদের সব কাজকর্ম করে থাকি। এই জন্য কবি এই স্বপ্নকে কি বলেছেন? অনেক মূল্যবান হিসেবে চিহ্নিত করার জন্য এখানে সোনার সাথে একটা কম্পেয়ার করেছেন। সোনার স্বপ্নের স্বাদ, স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, স্বাদ মানে হচ্ছে ইচ্ছা। তার মানে সোনার স্বপ্নের স্বাদ, এই স্বর্ণের মতো যে স্বপ্নগুলো, এই স্বপ্নের ইচ্ছা, স্বাদ মানে ইচ্ছা, পৃথিবীতে কবে আর ঝরে। পৃথিবীতে কবে বলতে কোন দিন, বা হচ্ছে কবে মানে কোনো একদিন আর ঝরে, মানে ঝরে না। আসলে এই স্বপ্নের স্বাদ পৃথিবী থেকে কোনো দিনও ঝরে পড়ে না, মানে থাকবেই। এটা কবি থাকুক আর না থাকুক, আমি আপনি থাকেন আর না থাকেন, স্বপ্নগুলো থেকে যাবে। মানুষ স্বপ্ন দেখতেই থাকবে। তোমার আমার জন্য, কবির জন্য এই পৃথিবী কি আটকাবে না, এই পৃথিবীর কোনো কাজ আটকাবে না। তারপরে দেখো এখানে একটা প্যারা চলে গেছে, এখানে একটা আমরা আশ্চর্য চিহ্ন দেখতে পাচ্ছি। তারপরে দেখো নতুন করে আরেকটা প্যারা শুরু হয়েছে। কবি এখানে বলছেন আবার আমি চলে যাব বলে। এখানে এই চলে যাওয়া মানেই হচ্ছে কি পৃথিবী ছেড়ে চলে যাওয়া বা মৃত্যুবরণ করা। আমি চলে যাব বলে চালতা ফুল, তোমরা চালতা তো অবশ্যই খেয়েছো। এই চালতা মূলত একটা সুন্দর একটা ফুল থেকে হয়। এই চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? দেখো চালতা ফুল তখনও ভিজবে, কবি যদি না থাকে তখনও ভিজবে, আমি আপনি না থাকলে তখনও ওই শীতের শিশিরে চালতা ফুল কি ভিজতে থাকবে। চালতা ফুল কি ভিজিবে না আর শিশিরের জলে? শিশির মানে কি সকালের যে কুয়াশা পড়ে, এটাকে বলা হয় শিশির। তার মানে হচ্ছে কি এই চালতা ফুলটা কারোর জন্য থামবে না। শীত পড়লে চালতা ফুল ভিজবে এবং একটা নরম গন্ধের ঢেউ ছড়াবে। নরম গন্ধ বলতে মৃদু গন্ধ বা হালকা গন্ধ, নেই বললে চলে এরকম গন্ধ। কিছু কিছু ফুল আছে অনেক গন্ধ দেয়,
আবার কিছু কিছু ফুল আছে খুব কম গন্ধ, যেমন হচ্ছে ধানের যে মঞ্জরি বা ফুল, এটাতে গন্ধ খুব অল্প। আবার কিছু কিছু জবা বা হচ্ছে আমরা ওই যে রজনীগন্ধা, এই ফুলগুলোর কাছে গেলে কি আমরা একটা বেশি গন্ধ পাই বা ঘ্রাণ পাই। কিন্তু এই চালতা ফুল বা হচ্ছে অন্য কিছু ফুল আছে যেগুলোর গন্ধ অনেক কম বা নরম, ঠিক আছে। কবি এটাকে নরম বলতে কম বোঝাতে চেয়েছেন। নরম গন্ধের ঢেউয়ে, ঢেউয়ে বলতে হচ্ছে কি মাঝে মধ্যে শিশির যখন পড়ে এই গন্ধটা একটু বেড়ে যায় এবং হচ্ছে এটা কিছুটা ছড়িয়ে পড়ে। কবি এটাকে এখানে বুঝিয়েছে নরম গন্ধের ঢেউয়ে চালতা ফুল কি আর ভিজবে না? হ্যাঁ, অবশ্যই ভিজবে। কারণ হচ্ছে কি প্রকৃতি কখনো থেমে থাকে না। পৃথিবীতে আমি আপনি চলে যাব, আমি আপনি থেমে থাকতে পারি, কিন্তু প্রকৃতি কখনো থামে না। প্রকৃতি তার নিয়ম অনুযায়ী সকাল হলে সূর্য উঠবে, সন্ধ্যা হলে সূর্য ডুবে গিয়ে রাত হবে, এভাবে প্রতিটা কর্ম, শীতকালে শীত পড়বে, তাই না? এভাবে প্রতিটা কর্ম প্রকৃতি চালিয়ে যাবে। তারপরে দেখো কি বলছেন এখানে, আর 2টা প্রায় আমাদের শেষ হয়েছে। তারপরে নেক্সটে কি বলছে দেখো, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটার তরে। লক্ষ্মী পেঁচা বলতে এখানে মঙ্গলজনক পেঁচা বা মঙ্গলের বাণী বা মঙ্গল গায়ে যে পেঁচা, সেই পেঁচাকে বোঝানো হয়েছে লক্ষ্মী পেঁচা। গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। লক্ষ্মীটি বলতে মূলত আমাদের হিন্দু সমাজে ঘরের বউকে লক্ষ্মী বলা হয়। এখানে লক্ষ্মী পেঁচা তার বিপরীত লিঙ্গকে বোঝানো হয়েছে, অর্থাৎ লক্ষ্মী পেঁচার যে প্রেয়সী বা হচ্ছে প্রেমিকা, সেই পেঁচাটি, ঠিক আছে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, মানে এই লক্ষ্মী পেঁচা বা মঙ্গলবাণীময় পেঁচাটা তার লক্ষ্মীটির তরে বা হচ্ছে তার প্রেমিকার জন্য কি সে গান গাবে না, চেঁচামেচি করবে না? অবশ্যই করবে। তরে মানে হচ্ছে জন্য, মানে এই পেঁচাটার জন্য। তরে শব্দের অর্থ হচ্ছে জন্য। শব্দার্থগুলো তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, কারণ শব্দার্থগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি আছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই সোনার স্বপ্ন বলতে কি মূল্যবান স্বপ্ন, এই স্বাদ মানে হচ্ছে ইচ্ছা। তার মানে হচ্ছে কি সোনার স্বপ্নের স্বাদ, মূল্যবান এই যে স্বপ্নের ইচ্ছা পৃথিবীতে কবে আর ঝরে, মানে পৃথিবী থেকে স্বপ্নের স্বাদ কখনো ঝরে না, মানে চলে যায় না, এই স্বপ্নের স্বাদ থেকেই যায়। তারপরে দেখো লাস্ট পারা, এটাতে কবি কি বলেছেন, চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। এখানে মূলত এমন একটা প্রকৃতিকে বোঝানো হচ্ছে, এটা হতে পারে একটা গ্রাম্য প্রকৃতি, যেখানে কি থাকে দেখা যায় রাতের বেলা মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মাঝিরা মাছ ধরে, হারিকেন বা হচ্ছে কোনো একটা বাতি বা প্রদীপ জ্বালায়, যেটা দূরে কোথাও থেকে তাকালে মনে হবে কি কোথাও একটা বাতি জ্বলছে, শান্ত, ঠিক আছে। মানে আমরা আলো দেখতে পাই, আলোর একটা ঝিলিক দেখতে পাই দূরবর্তী কোনো এক জায়গায়, ঠিক আছে। তো এরকম একটা প্রকৃতির কথা কবি এখানে বলতে চেয়েছেন। চারিদিকে শান্ত বাতি, চারিদিকে শান্ত বাতিটা জ্বলছে, ভিজে গন্ধ বলতে হচ্ছে কি ভেজা গন্ধ, অর্থাৎ মাঝিরা যখন মাছ ধরে বা হচ্ছে নৌকায় অবস্থান করে তখন একটা ভিজে গন্ধ ছড়ায়, ঠিক আছে। মৃদু কলরব বলতে হচ্ছে কি মানে শব্দ নেই কোনো, মৃদু বলতে একদম নরম বা একদম কম, কলরব মানে হচ্ছে কোনো কিছুর শব্দ। তো শব্দটা কি থাকে, কম থাকে। গ্রামীণ পরিবেশ তোমরা তো বুঝোই, এখানে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মাঝিরা যখন মাছ ধরে ভিজে গন্ধ ছড়ায় এবং হচ্ছে কি চারদিক থেকে কোনো শব্দ আসে না, একদম নিশ্চুপ মনে হয় সব কিছু, ঠিক আছে। এরকম একটা পরিবেশকে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। তারপরে কবি আরও বলেছেন দেখো, খেয়া নৌকো মানে যে নৌকোগুলো দিয়ে নদী পারাপারের কাজ করা হয় বা হচ্ছে মাছ ধরার কাজ করা হয়, এই নৌকাগুলো কি খেয়া নৌকো বলে। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। চর তো তোমরা চিনোই, নদীর দুইটা পাড় থাকে, এক পার্কে আমরা বীর বা হচ্ছে স্থলভাগ বলি বা ঠিক আছে, আর অন্য পাশকে আমরা বলি চর, ঠিক আছে। তো নৌকাগুলো রাতের বেলা কী করে সবাই এই চরের কাছে খুঁটি কেটে বেঁধে রাখে। তো এটাই কবি বলেছেন, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, মানে কি চরের কাছে রাখা হয়েছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, মানে পৃথিবী যতদিন থাকবে সব কবি অনেক কথাই এখানে বলেছেন, যেমন লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটার জন্য, ঠিক আছে, চালতা শিশিরের জলে ভিজে, তারপরে এরকম যে বলছেন, তাই না, হবে না চালতা ফুল, যাই হোক কত চরের কাছে বাধা থাকবে। এই ঘটনাগুলো কবি চলে যাওয়ার পরেও, এই পৃথিবী যতদিন বেঁচে আছে, আমরা চলে যাওয়ার পরেও, আমি আপনি থেমে থাকলেও এই গল্পগুলো কখনো থেমে থাকবে না, এগুলো বেঁচে রবে চিরকাল যতদিন ধ্বংস হয়নি, মানে জীবনে চলতে থাকবে, প্রকৃতি থামবে না। তারপরে দেখো আরেকটা লাইন কবি এখানে বলেছেন ইম্পর্টেন্ট, এশিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এশিয়া সভ্যতার নাম, অর্থাৎ আমরা যেমন এখন বসবাস করছি, অনেক পার্ট পৃথিবীতে কি অনেক ভাগ আছে, যেমন আমাদের একটা বাঙালি একটা সভ্যতা, চাইনিজ একটা সভ্যতা, ঠিক আছে, এরকম অনেক সভ্যতা এখন পৃথিবীতে গড়ে উঠেছে। এরকম এশিয়া একটা সভ্যতা ছিল, এই সভ্যতা ধূলিসাৎ হয়ে গেছে, মানে ধুলো হয়ে গেছে, উড়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আর বেবিলনও একটা সভ্যতার নাম, এই বেবিলন সভ্যতাটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ সভ্যতা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সভ্যতাগুলোকে আমরা কালের গর্ভে হারিয়ে ফেলি।
বা ধ্বংস হয়, যুদ্ধ লেগে এটা কী হয়, পৃথিবী থেকে হারিয়ে যায়। কিন্তু পৃথিবী তো হারায় না। পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে প্রাকৃতিক ঘটনাগুলো, এগুলো কি চলমান রয়, এগুলো চলতেই থাকে, এগুলোকে কখনো থামিয়ে রাখা যায় না। এগুলো কোনো একক মানুষের জন্য থেমে থাকে না। হয়তো বা পৃথিবীর কোনো একটা অংশের একটু ক্ষতি হয়, কিন্তু তাই বলে পৃথিবী থেমে যায় না। পৃথিবী তার যে স্রষ্টার যে নিয়ম, স্রষ্টার যে নিয়ম চক্র, এই চক্র আকারে পৃথিবী তার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তো যাই হোক, এরপরেই দেখো কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে 3-4টা শব্দার্থ আছে। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে, খ নম্বর বিশেষ করে, বা ব্যাখ্যাও আসতে পারে। তো এই কবিতার জন্য শব্দার্থ যে 3-4টা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। শব্দার্থগুলো পড়লেও তোমরা কবিতাটার একটা ব্যাখ্যা বুঝতে পারবা। মূলত শব্দার্থগুলোতেই একটু ব্যাখ্যা করা হয়েছে, কবিতার লাইনগুলোকে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কী ঘটেছে। এরপরে দেখো আরেকটা যেটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পাঠ পরিচিতি তোমরা ভালোভাবে না পড়লে তোমরা সৃজনশীল লেখার জন্য পাবে। খুব এমনি ছোটো ভাষা থাকে অল্প, তোমাদের এই ভাষা বৃদ্ধি করতে হলে পাঠ পরিচিতি একরকম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে হচ্ছে কী হবে, তুমি লেখার জন্য ভাষা পাবা। এই কবিতায় কী বলেছে পাঠ পরিচিতিতে কিন্তু ব্যাখ্যা করা থাকে। এখানে দেখো, সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণুতা যেমন ধ্বংস হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, অন্যদিকে চলে তার বিনির্মাণ। অর্থাৎ সভ্যতা ধ্বংস হয়ে যাবে এক পাশে, আমরা আরেক জাতি বা হচ্ছে আরও কিছু মানুষ নতুন করে আমরা সভ্যতা গড়ে তুলবো। একটা বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, আরেকটা বিল্ডিং করবো, তাই না? একটা স্থাপনা ধ্বংস হয়ে যাবে, আরেকটা স্থাপনা আমরা গড়ে তুলবো। ঠিক আছে, মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। অর্থাৎ আমরা চলে যাব, কিন্তু প্রকৃতিতে কি থাকবে, ব্যস্ততা ঠিকই থাকবে। আমি আপনি নাই তো কি হয়েছে, যারা যে যার কাজ করছে তারা তাদের কাজ চালিয়ে যাবে, আমাদের থেকে নতুন প্রজন্ম আসতে থাকবে, তারা তাদের কাজ চালিয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে যে কর্মব্যস্ততা, এটা কখনো কি থেমে যাবে না। পৃথিবী যতদিন আছে, পৃথিবী যতদিন ধ্বংস হচ্ছে না, এই কর্মগুলো চলমান থাকবে। দেখো, মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির। দ্যাটস ওই কবিতার লাইনগুলোকে এখানে ব্যাখ্যা করেছে। শীতের শিশির পড়বে, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হবে মঙ্গল বার্তা। ঠিক আছে, মানে গান গাইতে থাকবে সে ভালো মঙ্গলের জন্য। খেয়া নৌকোগুলো চলে, নদী নালাতে চলতেই থাকবে। অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। মানে তুমি মরেছো বা আমি মরেছি বা কবি মারা গেছেন, এই রেশ নিয়ে প্রকৃতি কখনো থামবে না। ঘড়ির কাঁটা যেমন থামে না, চলতেই থাকে, প্রকৃতিও ঠিক সেম, তার নিজ গতিতে চলতেই থাকে। ফলে মৃত্যুতেই সব কিছু শেষ নয়। পৃথিবীর বহমানতা, মানে পৃথিবীর যে গতি, পৃথিবীর যে চলমানতা, মানুষের সাধারণ মৃত্যু এটা রহিত, মানে থামাইতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতের কি সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও কি নেই, মরণ নেই। মানুষ স্বপ্ন দেখতেই থাকবে। আশা করি তোমাদের কবিতাটা বোঝাতে পেরেছি। তোমরা যদি কবিতাটা একটু ভালোভাবে